মুখ্যমন্ত্রী যদি এটাকে প্রোটেক্ট করতে যায় বা এটার বিরুদ্ধে বলেন, আমি এটাকে সমর্থন করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা, এই তৎপরতাটা যদি আমাদের চাকরি যখন হারালো, মানে অন্যায়ভাবে আমাদের চাকরিগুলো ছিনিয়ে নিচ্ছিল, সেই সময়তেও যদি এরকম একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ থাকতো, আমরা খুব খুশি হতাম। কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পাবলিক প্ল্যাটফর্ম নয়। নিশ্চয়ই সেখানে কেউ যাত্রা করতে বা অনুষ্ঠান করতে আমরা যাইনি। আমাদের লাইভলিহুড নষ্ট হয়েছে সুপ্রিম কোর্টের ভুল একটা জাজমেন্টের জন্য, এবং সেখানে আমরা আমাদের বক্তব্য রাখতে গিয়েছিলাম যে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের যন্ত্রণা, আমাদের বক্তব্য, আমাদের যে ফ্যাক্ট, সেটা আমরা সবথেকে ভালো জানি। সেই মুহূর্তে আমাদের বলতে গিয়েছিল, সেটাকে বলা হয়েছিল এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়েছেন এবং এসআইআর নিয়ে বক্তব্য রেখেছেন, বা ইন পার্সন দাঁড়িয়েছেন, বক্তব্য রাখতে গিয়েছেন এবং বক্তব্য রাখতে পেরেছেন, আমরা পারিনি। ক্ষমতার প্রশ্নে উনি আমাদের থেকে উপরে, আমরা নিচে, আমরা পারিনি। তার মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান। আবারও আমি বলছি, তাহলে আইনের দৃষ্টিতে সকলেই সমান এখানে খাটলো না। মানে একজন রাজ্যের ক্ষমতা থাকা মুখ্যমন্ত্রী যখন বলতে চাইছেন, তখন সেটা পাবলিক প্ল্যাটফর্ম হচ্ছে না। আমরা যখন বলতে চাইছি, তখন সেটা পাবলিক প্ল্যাটফর্ম হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের 100 পয়েন্ট যে রোস্টার আছে, সেই রোস্টারটা অত্যন্ত অযৌক্তিক এবং অসাংবিধানিক একটা জাজমেন্ট, যেটা আরপিডব্লিউডি অ্যাক্ট 2016কে সম্পূর্ণরূপে ভায়োলেট করে তৈরি করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টকে নস্যাৎ করে দিয়ে এই রোস্টারটা তৈরি করা হয়েছে। এবং 7 বছর ধরে 2019 সাল থেকে এই রোস্টারের উপর একটা ভুলভাবে একটা অবাঞ্ছিত নিয়োগ প্রক্রিয়া চলছিল। এখন নতুন একটা রোস্টার আসতে চলেছে, সেই রোস্টারটাও একবারে অযৌক্তিক এবং বেআইনি রোস্টার। আবার সেই বেআইনি রোস্টার বানাচ্ছে, যেটা একদম আইনসম্মত নয়। আজকে মুখ্যমন্ত্রী গলা ফাটালো এসআইআর নিয়ে। আপনি চাকরিহারা শিক্ষক, আপনাদের জন্য মুখ্যমন্ত্রী কি গলা ফাটিয়েছিলেন? এসএসসি রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন, তাকেও দেখা গেল মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলতে। আপনারা কি রাজ্যের কেউ নন, নাকি আপনাদের জন্য রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাদের কিছুই যায় আসে না, নাকি আপনাদের নিয়ে ভোটের রাজনীতি হবে না, বা ভোট আপনাদের দিয়ে হবে না, ভোটের অঙ্কটা আপনাদের ক্ষেত্রে নেই, তাই মুখ্যমন্ত্রী আপনাদের নিয়ে ইন্টারেস্টেড না? এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী না, এখানে ব্যাপার হচ্ছে যে আমাদের যখন চাকরি হারালো বা হারিয়েছে, আমরা কিন্তু রাস্তায় বারবার এটাই বলতে চেয়েছি যে আমরা আমাদের চাকরির জন্য, আমাদের চাকরি হারানোর জন্য আমরা দায়ী নই। এবং সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টটাও সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেনি। ইভেন আমাদের পক্ষ থেকে একজন ক্যান্ডিডেট চিন্ময় মণ্ডল, আমাদের সহযোদ্ধা, ঠিক পরীক্ষার আগের মুহূর্তেও সুপ্রিম কোর্টে নিজে গিয়েছিল এবং সে তার বক্তব্য বলতে চাইছিল। কিন্তু সেখানে জাস্টিস সঞ্জয় কুমার এবং তার সতীর্থ দুজন মিলে, সহযোগী দুজন মিলেই বলল এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয় যে যে কেউ বলতে পারবে। তার মানে কি, কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পাবলিক প্ল্যাটফর্ম নয়। নিশ্চয়ই সেখানে কেউ যাত্রা করতে বা অনুষ্ঠান করতে আমরা যাইনি। আমাদের লাইভলিহুড নষ্ট হয়েছে সুপ্রিম কোর্টের ভুল একটা জাজমেন্টের জন্য, এবং সেখানে আমরা আমাদের বক্তব্য রাখতে গিয়েছিলাম যে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের যন্ত্রণা, আমাদের বক্তব্য, আমাদের যে ফ্যাক্ট, সেটা আমরা সবথেকে ভালো জানি। সেই মুহূর্তে আমাদের বলতে গিয়েছিল, সেটাকে বলা হয়েছিল এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়, পাবলিকের জন্য। আর আমরা পাবলিক প্ল্যাটফর্ম নয়, ঠিক আছে, কিন্তু ডেমোক্রেসি কি বলা হয়, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড অফ দ্য পিপুল, জনগণের জন্য। তাহলে জনগণের জন্য যদি হয়, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টটা কি জনগণের বাইরে? নিশ্চয়ই নয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়েছেন এবং এসআইআর নিয়ে বক্তব্য রেখেছেন, বা ইন পার্সন দাঁড়িয়েছেন, বক্তব্য রাখতে গিয়েছেন এবং বক্তব্য রাখতে পেরেছেন, আমরা পারিনি। ক্ষমতার প্রশ্নে উনি আমাদের থেকে উপরে, আমরা নিচে, আমরা পারিনি। তার মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান। আবারও আমি বলছি, তাহলে আইনের দৃষ্টিতে সকলেই সমান এখানে খাটলো না। মানে একজন রাজ্যের ক্ষমতা থাকা মুখ্যমন্ত্রী যখন বলতে চাইছেন, তখন সেটা পাবলিক প্ল্যাটফর্ম হচ্ছে না। আমরা যখন বলতে চাইছি, তখন সেটা পাবলিক প্ল্যাটফর্ম হচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন কোর্টের কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার মানে কি এই এসআইআর নিয়ে যে চলছে বা যে ঘটনা বা তার যে প্রতিরোধ, এটাকে কি আমি বিরোধিতা করছি না? কেন করছি না? কারণ আমি একজন চাকরিহারা শিক্ষক বা শিক্ষক হিসাবে আমি যেটা মনে করছি, এসআইআরের মধ্যে দিয়ে যে ভয়ঙ্কর রাজনৈতিক খেলাটা চলছে, সেটাকে আমি চরম বিরোধিতা করি। আমি আমার শিক্ষক হিসাবে এবং আমার যে রাজনৈতিক বোধ, বুদ্ধি বা পড়াশোনা, সেখান থেকে আমি বলছি চরম বিরোধিতা করছি। এবং এটাকে যে বা যারা যেভাবেই প্রতিরোধ করবে, আমরা সেটাকে, আমি অন্তত ব্যক্তিগতভাবে, নৈতিকভাবে সেটাকে সমর্থন করি। মুখ্যমন্ত্রী যদি এটাকে প্রোটেক্ট করতে যায় বা এটার বিরুদ্ধে বলেন, আমি এটাকে সমর্থন করছি। কিন্তু
আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসটা, এই তৎপরতাটা যদি আমাদের চাকরি যখন হারালো, মানে অন্যায়ভাবে আমাদের চাকরিগুলো ছিনিয়ে নিচ্ছিল, সেই সময়তেও যদি এরকম একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ থাকতো, আমরা খুব খুশি হতাম। এই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা আমরা আপনাদের কি চেয়েছি। ভোটের রাজনীতি হবে না, সেই জন্য কি মুখ্যমন্ত্রী ভোটের আপনাদের খুব একটা সহজভাবে ভোটের রাজনীতি হয়েছিল বলেই আমাদের চাকরি গিয়েছিল। ভোটের রাজনীতি ছিল বলেই জাজমেন্ট কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে আসার আগেই এ রাজ্যের অনেক বড় বড় নেতাদের ভাষণে শোনা গিয়েছিল পশ্চিমবাংলায় বোমা পড়বে। ভোটের রাজনীতি ছিল বলেই লোকসভা ভোটের আগেই এই জাজমেন্ট পাবলিশ করা হয়েছিল, এবং পাবলিশের আগেই বিশেষভাবে এক রাজনৈতিক সম্পর্কযুক্ত এক সাংবাদিকের লেখায় হুবহু জাজমেন্টটা তার আগের দিন প্রকাশিত হয়েছিল। রাজনীতি ছিলই। আমি তো প্রথম থেকেই বলছি, আমাদের ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের জায়গা থেকে প্যানেল ক্যান্সেল হয়েছে, এবং এখনও ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের জায়গা থেকে আমরা আটকে আছি। তাহলে চাকরি থেকে বের করে দেওয়া বা নাগরিকত্ব থেকে বেরিয়ে আসা, দুটোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক জায়গা আছে। আমি অ্যাজ এ নাগরিক, আমি নাগরিক হিসাবে আমি এই রাজ্যে, এই দেশে বসবাস করছি, ট্যাক্স দিচ্ছি, নাগরিক অধিকার ভোগ করছি, সংবিধানকে মানছি, এটাও আমার অধিকার, এটাও আমার দরকার। আর এই রাজ্যে থাকা হতে জীবিকার অধিকার, জীবনের অধিকার এবং লাইভলিহুডের অধিকার, এটাও আমার অধিকার। সবটাই সংবিধানের সঙ্গে জড়িত। দাদা, যে এসএসসি সংক্রান্ত যে রিজার্ভ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে মামলাটা ছিল, সেটা নিয়ে কি হলো? অমৃতা সিনহার বেঞ্চে, মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে মেনলি অনেকগুলো মামলা আছে। এসএসসি প্রচুর মামলা আছে। সিট রিজার্ভের মামলাটা হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা রোস্টার পয়েন্ট ফলো করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের 100 পয়েন্ট যে রোস্টার আছে, সেই রোস্টারটা অত্যন্ত অযৌক্তিক এবং অসাংবিধানিক একটা জাজমেন্ট, যেটা আরপিডব্লিউডি অ্যাক্ট 2016-কে সম্পূর্ণরূপে ভায়োলেট করে তৈরি করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টকে নস্যাৎ করে দিয়ে এই রোস্টারটা তৈরি করা হয়েছে। এবং 7 বছর ধরে 2019 সাল থেকে এই রোস্টারের উপর একটা ভুলভাবে একটা অবাঞ্ছিত নিয়োগ প্রক্রিয়া চলছিল। সেটা দুটো কোর্টে মামলা চলছে, একটা হচ্ছে 25 নম্বর কোর্ট, আর একটা হচ্ছে 18 নম্বর কোর্ট। দুটো মামলা চলছে। এসএসসির মামলাকারীরা তারা এখানে মামলা করেছে, এবং এসএসসির যে নোটিফিকেশান ছিল, সেই নোটিফিকেশানে ভুলভাবে এই ডিসেবলদের যে সিটগুলো, সেগুলোকে ভুলভাবে এক্সপ্রেস করা হয়েছে, এবং সেটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে। সেই মামলা শোনা হয়েছে। অনেক সিনিয়র অ্যাডভোকেটও ছিলেন সেখানে, এবং সেখানে মাননীয় জাস্টিস উনি বলেছেন যে 100টা সিট, যেটা উইচের সিট, সেটাকে রিজার্ভ করা মানে থাকলো, এটার পুরো ভবিষ্যৎটা নির্ভর করবে এই রিট পিটিশনের উপরে, এবং সেটাকে 1 মাস 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, টোটাল 4 সপ্তাহ। এবং সেই 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এভিডেভিট দিতে হবে, অপোজিশনও এভিডেভিট দেবে, এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ঠিক ছিল। আমি তো বলছি, এরা কোনোদিনই ঠিক করতে পারবে না যে ওরা ঠিক ছিল, ওরা ভুল, এখনও বলছি ভুল।